বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রার্থী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রিজ অফ চাকরি ঘরের নিয়মিত আয়োজনে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদের গণিত প্রশ্নের সলিউশন। এর পূর্বের ভিডিওতে আমরা কিন্তু এই লেকচারের অর্থাৎ এই কোশ্চেনের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এর যে সলিউশনটা ছিল সেটি দিয়েছি। তো এই ভিডিওর আই বাটনে আপনারা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদের কোশ্চেনের সলিউশনগুলি পেয়ে যাবেন। এখানে দেখুন 3 নাম্বার কোশ্চেন ম্যাথমেটিক্সের, বলছে যে যদি দুজন পুরুষ অথবা তিনজন মহিলা অথবা 4 জন বালক, এখানে ক্যাটাগরি হচ্ছে 3টা, একটা হচ্ছে পুরুষ, মহিলা এবং বালক। এখানে কিন্তু অথবা দেয়া আছে, এই যে এখানে দেখুন অথবা দেয়া আছে, এইখানে অথবা দেয়া আছে। তার মানে অথবা মানে কি? অথবা মানে হচ্ছে সবগুলো পরস্পর সমান, এমনটা বোঝায়। যদি সমান হয় দেন এটাকে অথবা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দুজন পুরুষ অথবা 3 জন মহিলা, তার মানে আমরা এখানে স্পষ্ট বলতে পারি দুজন পুরুষ সমান আসলে 3 জন মহিলা, অর্থাৎ দুজন পুরুষ যে কাজ করবে 3 জন মহিলাও একই কাজ করবে এবং 4 জন বালক ওই একই কাজ করবে। এই 3 ক্যাটাগরির লোকই একটি কাজ 52 দিনে করতে পারে, 52 ডেজে এটা কমপ্লিট করতে পারে। এখন বলছে তবে একই কাজ অর্থাৎ ওই কাজটাই যদি একজন পুরুষ, এই যে এখানে বলছে একজন পুরুষ, এখানে কিন্তু কমা আছে, এই যে দেখুন এখানে কমা, একজন মহিলা এবং একজন বালক একত্রে, মানে এই 3 জন অর্থাৎ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক, 3 জন যদি একসঙ্গে কাজ করে তবে কত দিনে কাজটি শেষ করতে পারবে এই কথা বলা হচ্ছে। তার মানে আমরা এখানে বলতে পারি আপনি এখানে 2 জন পুরুষ দিয়েও কাজটা কমপ্লিট করতে পারেন, অর্থাৎ ম্যাথটা আপনি করতে পারেন, এবং 3 জন মহিলা দিয়েও আপনি ম্যাথটা কমপ্লিট করতে পারেন, এবং 4 জন বালক দিয়েও আপনি ম্যাথটা কমপ্লিট করতে পারেন। আপনার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ, আপনি কাকে ধরে আপনি কাজটা করতে পারবেন। আমি জাস্ট এখানে 2 জন পুরুষ দিয়ে ধরতেছি, যে আমরা এখানে লিখতে পারি যে 2 জন পুরুষ করতে পারে 52 দিনে। দুজন পুরুষ 52 দিনে এই কাজটা কমপ্লিট করতে পারে। এখন বলানো হচ্ছে যে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একত্রে কত দিনে করতে পারবে। তার মানে একজন পুরুষ, আমরা কিন্তু এখানে পুরুষ ধরে ক্যালকুলেশন করতেছি, এখানে কিন্তু আমাদের পুরুষ কিন্তু একজন অলরেডি আছে। এখন একজন মহিলা এটাকে পুরুষে কনভার্ট করতে হবে এবং একজন বালক এনাকে পুরুষে কনভার্ট করতে হবে। তার মানে এই যে 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, ওই কথাটা আমরা লিখতে পারি 3 জন মহিলা সমান হচ্ছে 2 জন পুরুষ। 3 জন মহিলা সমান 2 জন পুরুষ। এখানে কতজন মহিলার কথা বলা হচ্ছে? একজন মহিলার কথা বলা হচ্ছে। তাহলে একজন মহিলা সমান 2/3 জন পুরুষ। এখন আবার একজন বালকের কথা বলা হচ্ছে, তাহলে একজন বালক সমান, এই যে দেখুন 4 জন বালক সমান 2 জন পুরুষ। ওই কথাটা লিখি যে 4 জন বালক সমান 2 জন পুরুষ, 2 জন পুরুষ। তাহলে একজন বালক সমান কি হবে? তাহলে অবশ্যই কম হবে, 2 ভাগ হচ্ছে 4, তার মানে হচ্ছে 1/2। তার মানে যে এতজন পুরুষ, এই যে এইখানে এতজন পুরুষ এবং আর এখানে একজন রয়েছে। তাহলে 3 ধরনের পুরুষ আমরা বের করলাম, সবগুলোকে আমরা যোগ করব, টোটাল পুরুষ কতজন। দেখুন এখানে 2/3 যোগ 1/2 যোগ এখানে হচ্ছে একজন পুরুষ এখানে অলরেডি আছে, এই এক। যদি আমরা লসাগু করি, 6 হচ্ছে আমাদের লসাগু, তাহলে এখানে থাকে 2, 2 দুগুণ 4 যোগ এখানে যদি এটা 2 দ্বারা যদি 6 কে ভাগ করেন আপনি 3 পাবেন, 3 দ্বারা 1 কে গুণন করলে 3 পাবেন, যোগ এখানে 6, এখানে 4 আর 3 7 আর 6 13, তার মানে হচ্ছে 13/6। এতজন কি হয়ে যাচ্ছে? পুরুষ হয়ে যাচ্ছে।
তার মানে এই যে এখানে একজন পুরুষ, দুইজন মহিলা, একজন বালক, টোটাল কতজন পুরুষ হচ্ছে? এই সবগুলো ক্যালকুলেশন করার পর আমরা 13/6 জন পুরুষ পাচ্ছি। অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে এই 13/6 জন পুরুষ একত্রে কত দিনে এই কাজটি করতে পারবে, এটা হচ্ছে আমাদের কাজ। এই যে আমরা যে বের করে নিলাম, এটা সবগুলো অঙ্কতে আসলে এভাবে বের করে নিতে হয়। তাহলে দুজন পুরুষ করতে পারে 52 দিনে, তাহলে একজন পুরুষ করতে দিন কি লাগবে? বেশি লাগবে। তাহলে 52 ইন্টু এই যে এখানকার যে 2 আছে, এই 2টা এখানে দিব। এবারে বলছে কতজন পুরুষের কথা? টোটাল 13/6। 13/6 জন পুরুষ করতে দিন লাগবে কি? কম। কম হলে কি হবে? ভাগ হবে। যদি ভাগ হয় তাহলে এটা উল্টে যাবে এই সাইডে গিয়ে। 52 ইন্টু 2 ইন্টু এটা যদি উল্টে যায়, উপরে 6 নিচে হচ্ছে 13। ওকে, তাহলে এইটা গুণন করলে 4 13 52 4, তার মানে 4 দুগুণ 8, 6 আসছে 48, 4 8 48 দিনে করতে পারবে। তার মানে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একত্রে ওই কাজটি 48 দিনে কমপ্লিট করতে পারবে। 48 দিনে কমপ্লিট করতে পারবে। এটা আপনারা যখন এই অঙ্ক পরীক্ষার হলে করবেন, তখন জাস্ট করবেন কি, এই তিনটাকে লসাগু একসঙ্গে লিখে ক্যালকুলেশন করবেন। লসাগু করার পরে এই কথাটুকু শুধু লিখবেন, লিখে অঙ্কটা করে দিবেন। 4 নম্বর যে প্রশ্নটা, এখানে বলা হচ্ছে যে 2x minus 2/x is equals to 3 হলে এখানে দেখুন 8 into x cube minus 1/x cube এর মান কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে দেখুন আমাদের হচ্ছে x cube minus 1/x cube। আমরা এখান থেকে যদি 2টা কমন নিই, 2টা কমন নিলে এখানে x minus 1/x is equals to 3 আসে। তার মানে x minus 1/x is equals to 3/2 আসে। এই যে x minus 1/x is equals to 3/2 পেলাম, এই মানটা আমাদের বের করে নিয়ে রাখতে হবে। দেন আমরা এখানে কাজটা করব। এখানে দেখুন 8টা গুণ অবস্থায় থাকবে। এখানে a কিউব মাইনাস b কিউবের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে a minus b হোল কিউব প্লাস 3x into 1/x 3ab into x minus 1/x। এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলাটা। এখন জাস্ট হচ্ছে মানটা বসাই দেব। x minus 1/x কত? 3/2। 8 এখানে 3/2, তার উপরে কত আছে আমাদের? এখানে কিউব হবে পজিটিভ 3 ইন্টু 3/2, অর্থাৎ এর ভ্যালুটা আমরা বসাই দিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এখানে ক্লোজ করতে হবে। এখানে দেখুন 8 তো গুণ অবস্থায় থাকবে এটা। এখন এখানে 3 3 9/2, আর এখানে হচ্ছে 27/8 পজিটিভ 9/2। দেখুন এই দুটো যদি আপনি লসাগু করেন বা এলসিএম করেন, তাহলে আপনি এখানে পাচ্ছেন 8 সামনে থাকবে, 8 হচ্ছে আপনার লসাগু। এখানে 27ই থাকবে, 27 প্লাস 2 দ্বারা 8 কে ভাগ করেন 4 আসে, তাহলে 4 নং 36 আসে। এইটা ক্যান্সেল। তার মানে এখানে এই 7 8 6 13 3 হাতে হচ্ছে 1, 3 আর 3 6 63। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 63। এই যে ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশনগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই আর এখানকার যে ফর্মুলাটা একটু জানতে হবে, জানলে মূলত এই অঙ্কটা ইজিলি পারা পসিবল। 15 নম্বর যে অঙ্কটা, এখানে বলা হচ্ছিল যে আসলে √5 minus √3 equals to what? √5 minus √3 is equals to what? যদি এই ধরনের কোনো ম্যাথস থাকে, ফ্র্যাকশনও থাকতে পারে বা সিম্পল এই ধরনের থাকতে পারে, যদি এই ধরনের কোনো ম্যাথস থাকে, তাহলে আমাদের করতে হয় কি, যে চিহ্ন রয়েছে এর বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করতে হয়। এখানে √5 minus √3 এর বিপরীত চিহ্ন কত হবে? তাহলে √5 plus √3, বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করে দিলাম, √5 plus √3। এতে হয় কি, দেখুন এইটা আর এটা ক্যান্সেল হয়, ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আগেরটাই থাকে। তার মানে আমরা যেটা লিখছি এটাতে আসলে কোনো প্রবলেম নাই। তো এখন আমরা দেখুন এখানে a plus b, এখানে a minus b, a square minus b square, অর্থাৎ হচ্ছে √5 স্কয়ার মাইনাস √3 তারপর হোল স্কয়ার বাই এখানে √5 পজিটিভ √3। ক্যালকুলেশন করলে স্কয়ার রুট ক্যান্সেল, অর্থাৎ 5 - 3 বাই হচ্ছে √5 +
প্লাস √3, অর্থাৎ আমরা এখানে ভ্যালুটা পাচ্ছি 2/√5 পজিটিভ √3। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সলিউশন, বা এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখুন এই অঙ্কটাই কিন্তু ইজিলি আমরা এইখান থেকে উত্তরটা বের করতে পারি। কিভাবে? বিপরীত চিহ্ন দ্বারা যদি আপনি গুণন করেন, নিচে হচ্ছে √5 প্লাস √3, আর উপরে হচ্ছে এর উপর যদি স্কয়ার হয়ে যাবে 5 - 3 = 2, 2/√5 প্লাস √3। এখানে কিন্তু 2/√5 প্লাস √3 আসছে। 18 নম্বর যে প্রশ্নটা বলছে, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালেও খরচ একই থাকবে। অর্থাৎ প্রশ্নটা এই ধরনের যে আপনি 100 টাকায় যে চিনি ব্যবহার করেছেন, এখন আপনার চিনির দাম 10% কমে আসছে, অর্থাৎ 90 টাকা হয়েছে। আপনার বরাদ্দ তো 100 টাকাই, তাহলে চিনি আরো আপনি কতটুকু বাড়াবেন? চিনি আপনি এখন কতটুকু বেশি খাবেন, অর্থাৎ কতটুকু চিনি বেশি খাইলে আপনার চিনির জন্য যে বরাদ্দটা সেটা ঠিক থাকবে। প্রশ্ন হচ্ছে এটা। তো আমরা এখানে সিম্পল ভাবে যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখুন ধরুন আপনি হচ্ছে 100 টাকার চিনি ব্যবহার করতেন আগে, এখন 10% কমে গেছে, দামটা 10%, এখানে 10% কমে যাওয়ায় তার মানে 100 টাকার চিনি এখন কত টাকা আসছে? 90 টাকা। তাহলে বর্তমানে আপনি এই 90 টাকায় যে চিনি পাবেন এটা পূর্বের চিনির সমপরিমাণ। এখন কথা হচ্ছে এই 90 টাকায় কি পরিমাণ বাড়াতে হবে? চিনির মূল্য যদি 90 টাকা হয় তাহলে কি পরিমাণ বাড়াতে হবে? তাহলে বাড়াতে হবে আপনাকে হচ্ছে, আপনার টোটাল বাজেট তো হচ্ছে 100 টাকা, তাহলে 10 টাকার চিনি ব্যবহার বাড়াতে হবে। কত টাকা? 10 টাকা চিনির ব্যবহার বাড়াতে হবে। তাহলে 1 টাকার যদি 1 টাকার জন্য কত বাড়াতে হবে? তাহলে 10/90, এবং শতকরার কথা বলছে যে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালেও খরচ একই থাকবে। যদি 100 টাকা যদি বাড়াই, অর্থাৎ 100 টাকায় কত বাড়াতে হবে সেই কথা বলানো হচ্ছে। তাহলে 10 × 100 বাই এখানে 90 হবে। ওকে, এই যে ক্যালকুলেশনটা, এই শূন্য দ্বারা এই শূন্যকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে 100/90 থাকে। এখানে দেখুন 9 দ্বারা ভাগ করতে হবে 100 কে, এইটা ভাগ করলে যেটা হবে এটাই মূলত আমাদের অ্যানসার। এখানে 9, 11, 99 আসে, 99 এখানে বিয়োগ করলে হচ্ছে 1 আসে, তার মানে পার্সেন্ট, যেহেতু শতকরা আমরা বের করছি এত %। 23 নম্বর যে অঙ্কটা, এখানে বলা হচ্ছে একটি পাম্প 2 ঘন্টায় ট্যাঙ্ক পানি ভর্তি করতে পারে। কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পানি পূর্ণ করতে এত ঘন্টা সময় লাগে। লিকটি দিয়ে কত সময়ে ট্যাঙ্কটি খালি করতে পারবে? অর্থাৎ লিকটি দিয়ে কত সময়ে ট্যাঙ্কটি খালি করা যাবে আর কি, প্রশ্ন হচ্ছে এটা। তার মানে একটা পাম্প, বিষয়টা এই ধরনের, ধরুন এই ধরনের একটা আপনার হচ্ছে পানির ট্যাঙ্ক রয়েছে, পাম্পটা এই সাইডে, পাম্পটা দিয়ে এদিকে পানি ঢোকে। তাহলে 2 ঘন্টায় এই ট্যাঙ্কটা, এই মেশিনটা 2 ঘন্টায় এটাকে পূর্ণ করতে পারে। তাহলে ওই কথাটাই আমরা লিখতে পারি যে 2 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ, 2 ঘন্টায় পূর্ণ করে কত? 1 অংশ। কি পূর্ণ করে? ওই ট্যাঙ্কটা সরি এই পাম্পটা ট্যাঙ্কটাকে পূর্ণ করে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে 1 ঘন্টায় পূরণ করতে পারবে তাহলে কত অংশ? 1 ঘন্টায় পূরণ করতে পারে 1/2 অংশ। ওকে, এখন দেখুন এইটাতে কিন্তু যখন হচ্ছে পানি বা লিক যখন ছিল না সেই কথা বলা হচ্ছে। এখানে বলছে কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পানি পূর্ণ করতে এত ঘন্টা সময় লাগে। এই যে এত ঘন্টা, অর্থাৎ 2 সমস্ত 1/3 ঘন্টা, এর মানে হচ্ছে 3 × 2 = 6 + 1, 7/3 ঘন্টায়। 3 × 2 = 6 + 1, অর্থাৎ মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা সিম্পল ফ্র্যাকশন এখানে কনভার্ট করে নিয়েছি। এই যে এত ঘন্টা সময় লাগবে যদি ছিদ্র অবস্থায় থাকে, তাহলে ওই কথাটা আমরা লিখতে পারি যে এত ঘন্টায় পূর্ণ করতে পারে, লিক থাকা অবস্থায় কিন্তু এটা এত ঘন্টা পূর্ণ করতে পারে হচ্ছে 1 অংশ। এবারে
1 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কি হবে, কম হবে, কম হলে ভাগ, তাহলে উল্টে যাবে, এটা 3/7 অংশ। এখন দেখুন, লিক যখন ছিল না তখন 1 ঘন্টায় পূর্ণ করে এত অংশ, যখন লিক ছিল তখন পূর্ণ করে 1 ঘন্টায় হচ্ছে এত অংশ। তাহলে আপনার হচ্ছে এই 1 ঘন্টায় খালি হবে কত অংশ, তাহলে 1 ঘন্টায় খালি হবে, এখানে দেখুন 3/7, এটা কিন্তু বড় আমাদের, তাহলে 1/2, 1/2 বিয়োগ 3/7 সমান সমান, যদি আমরা এটা বিয়োগ করি লসাগু হচ্ছে আমাদের 14, তাহলে এখানে হচ্ছে 7 মাইনাস এখানে হচ্ছে 2, 3 2 গুণ 6, অর্থাৎ হচ্ছে 1/14 অংশ। এত অংশ খালি করবে কত ঘন্টায়, এই 1 ঘন্টায়। এখানে কিন্তু আমাদের বের করতে হবে কত সময়, অর্থাৎ টাইম বের করতে বলেছে, কিন্তু এই যে এখানে দেখুন কত সময়ের কথা বলছে, তার মানে ওই কথাটা আমরা লিখতে পারি যে এত অংশ খালি করে 1 ঘন্টায়, 1/14 অংশ খালি করে কত, 1 ঘন্টায়। এই যে আমরা কিন্তু এখানে বের করেছি, যে এখানেও 1 বের করেছি, এখানেও 1 বের করেছি, 1 ঘন্টায়। তার মানে 1 অংশের কথা বলছে। লিক দিয়ে কত সময় ট্যাঙ্কটি, ট্যাঙ্কটি বলতে আসলে 1 অংশ বোঝাচ্ছে, 1 অংশ খালি করতে লাগবে, তাহলে কম লাগবে, কম হলে তাহলে এটা কি হয়ে যাবে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হলে এই ফ্র্যাকশনটা উল্টে যাবে, তার মানে হচ্ছে 14 ঘন্টায় টোটাল উত্তর। মানে এই 14 ঘন্টায় হচ্ছে আমাদের অ্যানসার। 28 নম্বর অঙ্কে এখানে বলছে কতজন ছাত্রের মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কলা ও 135টি কমলা ভাগ করে দেয়া যায়। দেখুন এই প্রশ্নটার অর্থটা কি, এই দুইটার কমন উৎপাদক যেটা, অর্থাৎ এই দুইটাকে ভাগ যাবে যে উৎপাদকটা দ্বারা, সেটা হচ্ছে আমাদের এটার অ্যানসার। খুব ইজিলি আমরা এটা বলতে পারি। তার মানে অর্থাৎ দুইটার গসাগু করলে যেটা উত্তর হবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। তার মানে এই যে 100-1-1-5 আমরা উৎপাদক দিয়েও করতে পারি। 1-1-5 এটাকে আমরা কত দ্বারা ভাগ করব, 5 দ্বারা, যেহেতু এটাকে যায় 5 দ্বারা যদি আপনি 11 কে দেন, 5 2 গুণ 10, 1 থাকে, 1-5 15, 5 দ্বারা করলে এখানে কত আসে আমাদের, 3 আসে। তার মানে এই 115 এর দুইটা উৎপাদক, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 23। এবারে 135 এর উৎপাদক যদি বের করি আমরা 5 দ্বারা, 5 দ্বারা 13 কে যদি আপনি দেন, 5 2 গুণ 10, এখানে 3 থাকে, 3 10 5 35, 5 7 35। আবার যদি আপনি 3 দ্বারা দেন, তাহলে 3 9 27, যদি আপনি 3 দ্বারা দেন, 3 3 কে 9। এই যে দেখুন এই উৎপাদকটা কত, একটা 5 একটা 23, দুইটার মধ্যে কমন উৎপাদক কিন্তু 5, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, হচ্ছে 5 জন ছাত্রের মধ্যে এতটি কলা এতটি কমলা ভাগ করে দেয়া যাবে। 30 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে ই ভিত্তিক লগ √x প্লাস ই ভিত্তিক লগ মূল3x প্লাস ই ভিত্তিক লগ মূল4x এর ভ্যালুটা কত, আমাদের এটা বের করতে হবে। অর্থাৎ আমি যদি কথাগুলো এখানে লিখি, ই ভিত্তিক লগ মূলত x এর √x পজিটিভ, এখানে ই ভিত্তিক লগ মূল3√x পজিটিভ, ই ভিত্তিক লগ মূল4√x এর ভ্যালুটা আমাদের কত, এটা বের করতে হবে। আমরা জাস্ট এখানে একটা কাজ করতে পারি। আপনারা দেখুন এই যে লগের যে ভ্যালুগুলো দেয়া আছে, এখানে সবগুলোই কিন্তু কি দ্বারা, প্লাস দ্বারা আবদ্ধ রয়েছে। আমরা একটা বিষয় জানি যে লগ x প্লাস লগ যদি y থাকে, অর্থাৎ x এবং y এই আর্গুমেন্ট বলা হয় এদেরকে, এরা যদি লগের সঙ্গে যদি যুক্ত থাকার পর প্লাস অবস্থায় থাকে, আমরা যদি একটা লগ কমন নেই, তাহলে এই দুটো গুণন হয়ে যায়, xy হয়ে যায়, অর্থাৎ এই পার্টটা আমরা লিখতে পারি। সিমিলার উপায়ে এখানে কয়টা রয়েছে, 3টা আছে, তাহলে এখানে যদি আমাদের আরেকটা থাকতো লগ, এখানে z যদি থাকতো, তাহলে আমরা এখানে জাস্ট z নিতাম। ওকে, নিলে আমরা এইখান থেকে এই লাইনটা ইজিলি লিখতে পারি। সিমিলার উপায়ে আমরা কিন্তু এখানেও এই কাজটাই করতে পারি। কাজটা হচ্ছে ই ভিত্তিক লগটা আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে এইখানে থাকে x এর উপরে, অর্থাৎ √x পজিটিভ, মূল3√x পজিটিভ, মূল4√x, এই কাজটা আমরা লিখতে পারি। কিন্তু
এখানে সবগুলো কি অবস্থায় থাকবে, সবগুলো গুণন অবস্থায় থাকবে। ওকে, সবগুলো গুণন অবস্থায় থাকবে, এই পজিশনে থাকবে। এখন আমরা এই লগ ই যেটা আছে অর্থাৎ ই ভিত্তিক যে লগটা আছে এটা রেখে দিব। দেখুন এই সবগুলো অঙ্কের ক্ষেত্রেই অর্থাৎ সবগুলো পার্টের ক্ষেত্রেই x কিন্তু হচ্ছে আমাদের বেস। যেহেতু আমাদের x বেস, সুতরাং আমি এখানে একটা বেস নিব, একটা বেস নিব। এর মানেটা কি দেখুন, রুট ওভার x কে আমরা এভাবে লিখতে পারি, x এর উপরে হাফ লিখতে পারি। ওকে, আবার এইখানে মূলত 3 রুট ওভার x, এইটাকে আমরা লিখতে পারি x এর উপরে 1/3 লিখতে পারি। সিমিলার উপায়ে আমরা এখানে x মূলত 4 রুট ওভার x, এটাকে আমরা লিখতে পারি x এর উপরে 1/4 লিখতে পারি। লেখার পরে আপনারা দেখুন এই x এর উপরে হাফ আছে, x এর উপরে 1/3 আছে, x এর উপরে 1/4 আছে। কারণ তিনটা বেজই আসলে গুণন অবস্থায় আছে। আমি যদি একটা বেজ নেই তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে থাকবে x এর উপরে হাফ, এই যে রুটের কারণে এখানে হাফ থাকবে, যোগ এখানে 1/3 থাকবে, যোগ এখানে 1/4 থাকবে। এই কাজটুকু আমাদের করতে হবে। এখন জাস্ট আমরা এটা লসাগু করব বা এলসিএম করব। যদি আমরা লসাগু করতে চাই এটাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি ইজ ইকুয়ালস টু এই যে লগ ই বেস লগ আমি লিখলাম, লেখানোর পরে এখানে একটা যে x আছে এটা আমি জাস্ট নিব। যদি আমি এটাকে লসাগু করি 2 3 4 এর যদি লসাগু করি তাহলে আমাদের 12 হচ্ছে আমাদের লসাগু। এখানে এলসিএমটা হবে 12 হচ্ছে। যদি 12 লসাগু হয় 2 দ্বারা এই 12 কে ভাগ করবেন 6, 6 দ্বারা এই 1 কে গুণ করবেন তাহলে 6 প্লাস আবার এই 3 দ্বারা এই 12 কে ভাগ করবেন 4, 4 দ্বারা এই 1 কে গুণ করবেন 4 কে 4, যোগ আবার এই 4 দ্বারা এই 12 কে ভাগ করবেন 3, 3 দ্বারা 1 কে গুণ করবেন এখানে 3 হবে। তার মানে x এর উপরে আমরা ইভেন্চুয়ালি কত পাচ্ছি, 6 আর 4 10 আর 3 13। অর্থাৎ আমরা এই পার্টটাকে লিখতে পারি 13/12, আমরা এটা পার্টটাকে লিখতে পারি। অর্থাৎ x এর উপরে ইভেন্চুয়ালি আমরা লিখতে পারি 13/12 ক্যালকুলেশন করার পরে 13/12 আমরা লিখতে পারি। যেহেতু এই আর্গুমেন্টটা লগের যে আর্গুমেন্ট রয়েছে এই আর্গুমেন্টটা পাওয়ার হচ্ছে 13/12, আমরা লগের যে ধর্মগুলো রয়েছে এই ধর্ম মতে এই 13/12 এটাকে আমরা লগের সামনে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 13/12 ই ভিত্তিক লগ x। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যানসার। 31 নম্বর অঙ্কে দেখেন বলছে দুইটি সংখ্যার যোগফল 130 এবং বিয়োগফল 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত। দুইটি সংখ্যার যোগফল, ধরি একটি সংখ্যা x আর একটা হচ্ছে y। একটা সংখ্যা যদি আপনি x ধরেন আর একটা যদি y ধরেন, তাহলে আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এখানে কোনটা বড় আপনি ধরতেছেন। অবশ্যই আমি এখানে x বড় ধরে নিচ্ছি, x বড়, আমি এই ধর্ম নিয়ে কাজ করব। সুতরাং প্রথম কথা বলছে দুইটি সংখ্যার যোগফল, তার মানে x প্লাস y, দুইটি সংখ্যার যোগফল কত 130, এই কথা বলা হচ্ছে। এবং বিয়োগফল 10, বিয়োগফল যদি 10 হয় তাহলে এখানে আমাদের বড় কোনটা, আপনি যদি x y লেখেন আর y x লেখেন, এইটার দুইটার মধ্যে কিন্তু একটা ভুল আছে। এখানে আমি দেখাচ্ছি x বড়, সুতরাং আমরা এখানে ধনাত্মক মান আসবে। এখানে কিন্তু ধনাত্মক মান দেয়া আছে, যোগ বিয়োগফল কত 10। তার মানে আমাদের এই মানটা সঠিক এবং এটা ভুল, কারণ এটা বড়টা থেকে আপনি যদি এখানে ছোটটা থেকে বড়টা বাদ দেন তাহলে কিন্তু বিয়োগ আসবে, বাট এখানে আমাদের ধনাত্মক মান। এই কারণে আমাদের কোনটা হবে x y লিখতে হবে এখানে। তারপরে আমরা এখানে লিখতে পারি x y ইজ ইকুয়াল টু কত 10, এই কথা বলছে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি অর্থাৎ x এবং y এর মধ্যে বড় কোনটা, x টা বড়, তাহলে x এর ভ্যালু আমাদের বের করতে হবে, x ইকুয়াল টু হোয়াট, এটি হচ্ছে আমাদের কোশ্চেন। এখন দেখুন এই সমীকরণ দুটো জাস্ট ক্যালকুলেশন করবেন আপনি। দেখুন সংখ্যা সহগ এবং চিহ্ন যদি বিপরীত হয় তাহলে যোগ করতে হয়। দেখুন সংখ্যা সহগ সমান y সহগ 1, y সহগ 1 এবং চিহ্ন বিপরীত, সুতরাং আমরা এই দুটোকে যোগ করে দিই তাহলে y y ক্যান্সেল হয়ে যায়, এখানে 2x থাকে ইজ ইকুয়াল টু, যোগ করে দিচ্ছি 130 আর 10 140, 140। এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করতে চাই 140/2, 2 এখানে গুণ অবস্থায় আছে, আমি যখন x এর ভ্যালু বের করব 2 যেহেতু গুণ অবস্থায় আছে ওদিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7 0 70 হবে, x এর মান হবে 70। তার মানে এই বড় সংখ্যাটা হবে আমাদের 70। প্রশ্ন কিন্তু বলছে বড় সংখ্যাটি কত 70। আর যদি আপনি ছোট সংখ্যা বের করতে বলে তাহলে এই 130 থেকে জাস্ট 70 বাদ দিবেন, বাদ দিলে যা হবে তাই, মানে হচ্ছে 60 হবে। 34 নম্বর অঙ্ক, একটি
60 মিটার লম্বা খুঁটি ঝড়ে এমন ভাবে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? অর্থাৎ বিষয়টা এই ধরনের, দেখুন এই যে এটা হচ্ছে খুঁটি, এরা বলছে যে 60 মিটার লম্বা একটি খুঁটি, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। ওকে, এইখান থেকে এইটুকু, এটা এ ধরলাম, এটা এবি। এবি হচ্ছে একটা খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরে নিচ্ছি আমি ডি বিন্দুতে যদি ভাঙে, এই ভাঙা অংশটা এইখানে পড়ে যাবে। ওকে, তার মানে এই যে এই পয়েন্ট কোথায় ভাঙছে? ডি পয়েন্টে ভাঙছে, তার মানে এইটুকু ভেঙে এখানে পড়ে গেছে। অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা সমান, তার মানে আমরা এখানে বলতে পারি এইটা যদি আমাদের এডি হয়, এক্স যদি আমি ধরে নিচ্ছি, এডি যদি আমি এক্স ধরে নিই, তাহলে এই যে এইটুকু কিন্তু আসলে এডি, এইটুকু আসলে এডি ইকুয়ালস টু এক্স মিটার হবে, কারণ এই পার্টটুকুই তো আসলে ভেঙে এখানে পড়ে গেছে। এবং ভেঙে যাওয়ার পরে বলছে ভূমির সাথে 30 ডিগ্রি উৎপন্ন করে, এখানে বলছে ভূমির সাথে 30 ডিগ্রি উৎপন্ন করে, তার মানে ভেঙে যাওয়ার পর এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? কোথায় ভেঙেছে? এই 60 মিটার ডি বিন্দুতে ভেঙেছে। কত উচ্চতায়? কারণ এইটুকুর ভ্যালু বের করতে হবে আমাদের, এই হাইটটা কত এটা আমাদের বের করতে হবে। এখন আপনি দেখুন এইটুকু যদি আপনি x ধরেন, তার মানে এইটাও x, তাহলে আপনার এইটুকু কত হবে? এই পার্টটা কত হবে? এই পার্টটা হবে আপনার পুরোটুকু কত? 60, 60 থেকে x বাদ, তাহলে এই পার্টটা হবে 60 মাইনাস x। এইটা হচ্ছে এই পার্টটা, আর আপনাকে বের করতে হবে এই যে এই পার্টের মানটাই আমাদের বের করতে হবে। আমাদের দরকার এইটা ক্লু দেওয়া আছে, এইটা ক্লু দেওয়া আছে, অর্থাৎ লম্ব আর অতিভুজের ক্লু দেওয়া আছে। তাহলে আমরা কি ইউজ করব? sin থিটা ইউজ করব। sin থিটা সমান sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমাদের? লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের কত? এটা এই ত্রিভুজে, এটা যদি আমি ছি দেই, ত্রিভুজ BCDA, এই ত্রিভুজের মধ্যে আমরা এখানে লিখতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের কত? এইটা হচ্ছে লম্ব 60 মাইনাস x, এবং অতিভুজ কত? শুধু এডি, অর্থাৎ হচ্ছে x। এখন দেখুন এই sin 30 ডিগ্রি আছে, sin 30 ডিগ্রির মান কত? 1/2। এই ভ্যালুগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আর এখানে 60 মাইনাস x, আর এখানে হচ্ছে অনলি x। এখন দেখুন জাস্ট আমরা হচ্ছে r গুণ করে নিব। r গুণ করলে এখানে কত আসে আমাদের? এখানে আসে x ইজ ইকুয়ালস টু, আমি এটাকে গুণ করে দিলাম, দেন এখানে 120 মাইনাস 2x। এবারে এই 2x যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে 3x আসে, 3x ইকুয়ালস টু 120, তার মানে x ইজ ইকুয়ালস টু 120 বাই 3, 3 4 12, 4 0, তার মানে x ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত? 40 মিটার পাচ্ছি। তার মানে x এর ভ্যালু হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে 40, এই পুরোটুকু যদি 60 হয়, তাহলে এইটুকু যদি 40 হয়, তাহলে 60 থেকে আপনি 40 বাদ দেন, তাহলে 20 মিটার। তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, অর্থাৎ এই গাছটি ভূমি থেকে 20 মিটার উঁচুতে ভেঙেছিল, আমরা এটা অনায়াসে বলতে পারি। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন, এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে এগুলো আপনি প্র্যাকটিস করবেন কোথা থেকে? আমি যদি আপনাকে বলি, ক্লাস 9-10 এর পুরাতন যে বইটা রয়েছে, পুরাতন ইমিডিয়েট পুরাতন আর কি, এখানে পুরাতন টোটাল 3-4টা বই রয়েছে, তার মধ্যে ইমিডিয়েট যে পুরাতন বইটা, এই বইটা 10 অধ্যায়ের যে অঙ্ক কয়েকটা রয়েছে, এই কয়েকটা অঙ্ক করলেই এখান থেকে সবগুলো অঙ্ক আপনি পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো এই ধরনের অঙ্কের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং যদি আপনি ম্যাথগুলো না পেয়ে যান বা বইটা যদি আপনি না পান, সেক্ষেত্রেও আপনি কমেন্ট করতে পারেন, আমি এখানে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দিতে পারবো। এখানে দেখুন আমাদের এই কোশ্চেনটা দেখি আমরা, 49 নম্বর কোশ্চেন। এখানে বলছে a + 1/a = 4 যদি হয়, তাহলে a⁴ + 1/a⁴ এর মান কত? এখানে দেয়া আছে যে a + 1/a = 4। দেখুন a + 1/a = এইটা সমান 4 দেয়া আছে। a⁴ + 1/a⁴ এর মান বের করতে হবে, তার মানে দুইবার বর্গ করতে হবে। দুইবার বর্গ করলে যা হবে, যদি আপনি এটাকে একবার বর্গ করেন, আপনি যদি উভয় পক্ষে এটাকে বর্গ করি, তাহলে এই ধরনের আসে। যদি এটা ক্যালকুলেশন করি, a² + 2a 1/a + 1/a হোল স্কয়ার, একবার বর্গ করলে 4 4 16 হয়। ওকে, এখন যদি আমি এই কাজটা করি, দেখুন এখানে a স্কয়ার আসে প্লাস এটা ক্যান্সেল, এই যে 1/a² আসে কিন্তু এখানে, আর এইখানে শুধু +2 থাকে,
কাটাকাটি যাওয়ার পর প্লাস 2 থাকে। এই প্লাস 2টা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 2 হয়ে যায়। এখানে আসে কত 16, 16 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে আমাদের কত থাকে 14 থাকে, অর্থাৎ 16 মাইনাস 2, এই কাজটা কিন্তু এখানে থাকে। এখন দেখুন 16 থেকে যদি 2 বাদ দিই তাহলে ইনচুয়ালি আমরা এখানে 14 লিখতে পারি কিন্তু। ওকে, এখন দেখুন আমাদের a স্কয়ার চলে আসছে, এটাকে জাস্ট আর একবার বর্গ করে দিব। এইটাকে যদি আমি আর একবার বর্গ করে দিই তাহলে আমাদের কত আসে এখানে, এখানে আসে হচ্ছে অর্থাৎ এখানে যদি আমি বর্গ করে দিই, এক লাইন শর্ট করে দিচ্ছি, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 2ab ইন প্লাস 1 বাই a টু দি পাওয়ার স্কয়ার বাই হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, এখানে 14 14 কত হয়, 14 14 196 196। আমি কিন্তু এখানে বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর বর্গ করলে কত হয়, এগুলো প্রত্যেকটা বর্গ আমাদের মুখস্থ রাখতে হবে আমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছি, কারণ অনেক সময় এগুলো কাজে লেগে যায়। এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন করলে কত হয়, 2 এর উপর ঘন করলে কত হয়, 3 এর উপর ঘন করলে কত হয়, 4 এর উপর ঘন করলে কত হয়, 5 এর উপর ঘন করলে কত হয়, এভাবে 10 পর্যন্ত সংখ্যাগুলো আসলে ঘন করলে কত হয় এই বিষয়টুকু আমাদের মুখস্থ রাখতে হবে। তার মানে হচ্ছে বর্গ হচ্ছে 1 থেকে 30 এবং ঘন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত শিখলেই এনাফ। এখন দেখুন এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে এখানে কত থাকে আমাদের 196। এখান থেকে এই 2টা ওই সাইডে চলে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 কিন্তু এখানে এই যে এখানে ইজ ইকুয়ালস টু 196 থেকে যদি আপনি 2 বাদ দেন তাহলে 194, তাহলে এইটাই হচ্ছে মূলত আমাদের অ্যানসার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই অঙ্কটি আসলে পরীক্ষার হলে আপনি এত বড় করবেন, অবশ্যই না। পরীক্ষার হলে আপনি করবেন কি, দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি, প্রথম যে সংখ্যাটা থাকবে এইটা a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 4 আছে, একবার যদি আপনি বর্গ করেন জাস্ট এখানে স্কয়ার আসবে, এখানে স্কয়ার আসবে, স্কয়ার আসলে এখানে 4 4 16 হবে, 16 থেকে 2 বাদ দিবেন, 2 বাদ দিলে 14 আসে। এখন 14 এর উপর স্কয়ার করবেন, 14 এর উপর স্কয়ার করলে কত হয় 14 14 196, এখান থেকে জাস্ট 2 বাদ দিবেন, বাদ দিলে যেটা হবে এটা অ্যানসার, আর কোনো কাজ করতে হবে না আপনাকে। তার মানে হচ্ছে 194 অ্যানসার। কারণ আমি যে শর্টকাট টেকনিকটা বললাম এটা কিন্তু আসলে এই মূল ব্যাখ্যা থেকে আসলে এটা বোঝা যায়। যদি হচ্ছে এখানে প্লাস হয়, যদি এখানে মাইনাস হয় অর্থাৎ a - 1 বাই a থাকে তখন কিন্তু আপনার প্লাস করতে হবে, অর্থাৎ 4 4 16 আর 2 18, 18 এর উপর বড় করতে হবে, বড় করার পরে হচ্ছে ওখান থেকে আবার 2 যোগ করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। 45 নম্বর অঙ্ক, এখানে দেখি একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখার 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ধরে নিচ্ছি একটা রেখা, আমি এই ধরনের একটা রেখা ধরে নিচ্ছি, এই রেখাটার দৈর্ঘ্যটা আমি 12 ধরে নিচ্ছি, যে কোনো একক দিয়ে ক্যালকুলেশন করলেই আপনার হবে, আমি 12 একক ধরে নিচ্ছি। এর উপরে যদি আমি একটা বর্গ আট করি, এই 12 যে রেখাটা রয়েছে এর উপরে যদি আমি একটা বর্গ আট করে নেই, এই যে 12 একক, এর উপর বর্গ আট করলাম, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে, 12 × 144 হবে, তাহলে এর ক্ষেত্রফলটা পাচ্ছি আমি 144 বর্গ একক। এখন ওই রেখার বলছে ওই রেখার 1/3 উপরে মানে 3 ভাগের 1 ভাগ, যদি আপনি এটা 12 হয় তাহলে এটাকে যদি 3 দ্বারা ভাগ করেন কত হয়, 12 ভাগ 3, তার মানে হচ্ছে 4 হয়। যদি 4 হয় তার মানে 3 দ্বারা ভাগ করেন, এরকম বিষয়টা এই ধরনের যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগ করলাম, তার 1 ভাগ কত আমাদের ভাগ করে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। এর উপরে আবার বর্গ আট করতে হবে, এখানে যে আমরা বর্গটা আট করলাম, এই যে এখানে দেখুন এখানে যে বর্গটা আট করলাম এর ক্ষেত্রফলটা কত, 4 4 16, এর ক্ষেত্রফলটা হচ্ছে 4 4 16। এখন বলছে এইটা এর কত গুণ, এই 16 দ্বারা যদি 144 কে আপনি ভাগ করেন সেক্ষেত্রে 9 হচ্ছে অ্যানসার, তার মানে হচ্ছে এইটা 9 গুণ। এভাবে আপনারা এটা করতে পারেন, তার মানে 1/3 অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত গুণ, তাহলে 9 গুণ। এভাবে কিন্তু অনেকগুলো এমসিকিউ রয়েছে, আমি এটা বর্গ দিয়ে করেছি, বৃত্তের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অনেক ধরনের এমসিকিউ রয়েছে, অঙ্ক রয়েছে। আমি এখানে 12 দিয়ে দেখাইছি, আপনি আরো অন্য কিছু দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে একই উত্তর হবে, সর্বদা একই উত্তর হবে। আপনি এটা প্রতীক দিয়েও আপনি করতে পারেন, a b c এই ধরনের প্রতীক দিয়েও আপনি এটা করতে পারেন। এরপরে আসি আমরা 63 নাম্বার অঙ্ক। এখানে বলছে বৃত্তের ব্যাসার্ধ 10% কম হলে ক্ষেত্রফল শতকরা কত কমবে। বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কম হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত কমবে। আপনি দেখুন বৃত্তের ব্যাসার্ধ যদি আপনি এখানে কত ধরেন, বৃত্তের ব্যাসার্ধ যদি আপনি 8 ধরেন তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই r স্কয়ার, এটা তো আমরা জানি।
এবারে বলছি বৃত্তের ব্যাসার্ধ 10% কমবে। ব্যাসার্ধ আমরা কত ধরেছি? আর ধরেছি হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমি আর ধরেছি। ব্যাসার্ধ এর 10% কম হবে ব্যাসার্ধ, তাহলে আর এর 10% কত? আর এর 10% কত? 10%। 10% মানে হচ্ছে আর ইন্টু 10/100, এটা তার মানে হচ্ছে r/10 এত। এখন কথা হচ্ছে কমানোর পর আর এর 10% আমরা পাইলাম, এটা কোথায় থেকে কমবে? ব্যাসার্ধ থেকে কমবে। ব্যাসার্ধ আছে কত? আর, এইখান থেকে কমবে r/10। এটা কমলে কত হয়? 10r - 9r/10। ধরুন আগে বৃত্তের ব্যাসার্ধটা ছিল এরকম, আগে বৃত্তের ব্যাসার্ধটা ছিল আর, এবারে বলছে তখন ক্ষেত্রফল ছিল এটা। এবারে বলছে আর এর 10% কমলে, 10% কমলে অর্থাৎ ব্যাসার্ধের 10% কমলে, ব্যাসার্ধের 10% এটা, এইটা কোথায় থেকে কমবে? এই আর থেকে কমবে। কমানোর পর কত হবে? এত হলো। তাহলে এখন ক্ষেত্রফলটা কত? আমরা তো ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল পাই ইনটু আর স্কয়ার। আর মানে এটা 9 9 কত? 81 আর স্কয়ার। তার মানে আমি এখানে একবারে লিখতে পারি 81 পাই আর স্কয়ার বাই হচ্ছে 10 10 100, এই সংখ্যাটা। এখন আপনার এখানে বলছে শতকরা কত কমবে। দেখুন যে এই যে ক্ষেত্রফলটা কমলো, আগে ক্ষেত্রফল ছিল এইটুকু পাই আর স্কয়ার, এর ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার। এবারে ব্যাসার্ধটা কমেছে, কমানোর পর বৃত্তটা এইটুকু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এর এইটুকুর ব্যাসার্ধ তো আমরা জানি, এইটুকুর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এটা 9r/10। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? এর ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এই যে এইটুকু, এইটুকু হচ্ছে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে এটা, এটার ক্ষেত্রফল হচ্ছে এটা। অতএব ক্ষেত্রফল হ্রাস পায়, ক্ষেত্রফল হ্রাস পায়। আগে কত ছিল? পাই আর স্কয়ার, এখান থেকে এখন এইটা ক্ষেত্রফল হচ্ছে এটা ছোটটা, তাহলে 81 পাই আর স্কয়ার বাই হচ্ছে 100। যদি আপনি এটা ক্যালকুলেশন করেন 100 থেকে যদি 81 বাদ দেন তাহলে কত আসে আমাদের? 19 পাই আর স্কয়ার বাই হচ্ছে 100, এইটা আসে। তার মানে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে হচ্ছে এত। এখানে বলছে যে ক্ষেত্রফল শতকরা কত কম পাবে, তার মানে এত বর্গ এককে হ্রাস পায় এত, একে কত? 100 কত? এত বর্গ এককে পাই আর স্কয়ার বর্গ এককে হ্রাস পায় কত? বিয়োগ করলে কত আসলো? 19 পাই আর স্কয়ার বাই হচ্ছে 100। আপনাকে বের করতে হবে 100 বর্গ এককে কত হ্রাস পায়। এখানে বলছে ক্ষেত্রফল শতকরা কততে, ক্ষেত্রফল কত কমবে আর কি। তাহলে 1 এককে তাহলে কম হবে, তাহলে 19 পাই আর স্কয়ার বাই 100 ইনটু পাই আর স্কয়ার, অর্থাৎ হচ্ছে এই পাই আর স্কয়ারটা নিচে চলে গেছে 1 হওয়ার কারণে। এবার হচ্ছে 100 বর্গ এককে হ্রাস পাবে, তাহলে 19 পাই আর স্কয়ার ইনটু 100 হলে বেশি হবে, এখানে 100 ইনটু পাই আর স্কয়ার। ওকে, এই পার্টটা চলে আসবে। তার মানে 100 100 ক্যান্সেল, পাই আর স্কয়ার ক্যান্সেল, তার মানে এখানে কত থাকে? 19 থাকে। তার মানে এইটার অ্যানসার ইভেন্চুয়ালি হচ্ছে আমাদের 19 নাম্বার। যে অঙ্কটা নিচের কোনটি বৃহত্তম, এখানে এই কোশ্চেনটা কিন্তু শুধু বাংলাদেশ রেলওয়ে না, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে নিচের কোনটি বৃহত্তম। এখানে 4টা ফ্র্যাকশন দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা ফ্র্যাকশন বড় আর কি, এটা কথা বলছে। প্রথমে ক এবং খ এর মধ্যে আমরা বের করে নিব আসলে কোনটা বড়। ক নম্বর ফ্র্যাকশনটা লিখবো আর খ নম্বরটা লিখবো, 2/3 লিখবো। প্রথমে এই দুইটার মধ্যে বের করব কোনটা বড়। বের করার সিস্টেম হচ্ছে এইটা আর গুণ করে দিব, 3 দুগুণ কত? 6 আর 5 দুগুণ কত? 10। এই দুটো গুণন করে এই সোজায় লিখবো, আবার এই দুটো গুণন করে এই দুটো গুণন করে এই সোজায় লিখবো। লেখার পর দেখবো এইটা এই গুণফল নাকি এই গুণফল, অথচ কোন গুণফল, এই গুণফল দ্বয়ের মধ্যে কোন গুণফলটা বড়। তাহলে এই যেহেতু এই গুণফলটা বড়, সুতরাং 2/3টা আমাদের বড়, সুতরাং এইটা কিন্তু আমাদের আর দরকার নেই। 2/3, এখানে 2/3 নিলাম ইনটু আর একটা নিব আমরা পরেরটা, এবার গ নম্বর নিব 1/2 নিব। এখন দেখুন এই দুটোর মধ্যে কোনটা বড় এটা কম্পেয়ার করব। এই দুটো গুণ করে এইখানে লিখব, আবার এই দুটো গুণ করে এইখানে লিখব। এই দুটো ফার্স্টে আমরা গুণ করি, 2 দুগুণ 4, এখানে লিখলাম 3 কে 3। তার মানে এখানে দেখুন 4 বড় না 3 বড়? অবশ্যই 4 বড়, সুতরাং এই ফ্র্যাকশনটা আমাদের কিন্তু হচ্ছে বড়। এখন কিন্তু আমাদের আর এই ফ্র্যাকশনটার দরকার নেই। আবার
আমরা গ নম্বরের সঙ্গে কম্পেয়ার করব। গ নম্বর কত? 1/3। এই দুটোর মধ্যে যদি আবার কম্পেয়ার করি, এই দুটো ফার্স্টে গুণ করে নিচে লিখবো 3 × 2 = 6, আবার 3 × 3। দেখুন এই দুইটার মধ্যে কিন্তু আবার বড় এটা, সুতরাং এই ফ্র্যাকশনটাই কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড়। তার মানে অ্যানসার হচ্ছে এই যে খ নম্বর 2/3। 64 নম্বর অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক এবং খুবই বেসিক লেভেলের একটা অঙ্ক এখানে দেয়া আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করা আছে, তার উপর একটা ইনভার্স 1 দেয়া আছে, এখানে 1/2 লেখা আছে, তার উপরে ইনভার্স করা আছে। দেখুন আপনার এখানে 2 আছে, 2 এর উপরে যদি আপনার ইনভার্স থাকে, ইনভার্স 1 থাকে, তার মানে 1/2 এটা, 1/2 এটা। এখন এই 1/2 এর উপরে যদি ইনভার্স থাকে তাহলে বুঝতে হবে শুধু 2 এটা, অর্থাৎ শুধু 2 এর উপরে যদি ইনভার্স থাকে লিখতে পারি 1/2। এখন যদি 1/2 এর উপরে ইনভার্স থাকে তাহলে লিখতে পারি শুধু 2 লিখতে পারি। তো এই কাজটা আমরা এখানে করব। ফার্স্টলি আপনারা এই অঙ্ক করার সময় আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে, BOD MAS বদমাশ, অর্থাৎ হচ্ছে বিতে হচ্ছে ব্র্যাকেট, প্রথমে আপনাকে কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ করতে হবে, বিতে ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপরে ওতে হচ্ছে অফ, মানে হচ্ছে অফ মানে হচ্ছে গুণফল। এই যে দেখুন অফ এর লেখা আছে, অফ মানে হচ্ছে এর, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, দেন এর কাজ করব, তারপরে ডিভিশন ভাগের কাজ করব, এন্ড দেন মাল্টিপ্লিকেশন মানে গুণনের কাজ করব, দ্যাটস মিন এডিশন, এবং দ্যাটস মিন সাবট্রাকশন। এই যে ক্রমগুলো মেইনটেইন করে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি এই অঙ্কগুলো ইজিলি কভার করতে পারবেন। এখানে দেখুন এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে 3 থাকলে এখানে প্রথমে আমাদের কিসের কাজ? ব্র্যাকেটের কাজ করতে হবে। এই যে 1/2 আছে, এই যে 1/2 এর উপরে কি আছে? ইনভার্স আছে। যদি 1/2 এর উপরে ইনভার্স থাকে, যদি আমি ইনভার্সটা উঠাই দিই অনলি 2 হবে, অনলি 2 হবে। তার মানে এখানে ক্যালকুলেশনগুলো এখানে 2 হবে। এরপর এখানে প্লাস চিহ্ন। এখানে দেখুন যদি আপনি এলসিএম করেন, এটা যদি 2 বিয়োগ 1/2, এটা যদি ব্র্যাকেট করেন আপনি, 2 দুগুণ কত আসে? 4 বিয়োগ 1/2, তার মানে হচ্ছে 3/2। তার উপরে কিন্তু ইনভার্স আছে, তার উপরে কি আছে? ইনভার্স আছে। এটা যদি আপনি ইনভার্স করেন 2/3 হবে, উল্টে যাবে, 2/3 হবে, উল্টে যাবে। সুতরাং এখানে হবে আমাদের 2/3 হবে। এরপরে এর কাজ আছে, ব্র্যাকেটের কাজ শেষ, এখন আমরা এর কাজটা করতেই পারি। এই যে 3 আছে, 3 ইনটু এখানে 3 হবে, এখানে এর মানে কি? গুণন। এই এর জায়গায় আমি গুণন দিয়েছি। এই এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আবার ইনভার্স আছে। ওকে, এরপরে দেখুন আমরা এখানে কি করতে পারি? এর কাজটা করে নিব। এইটা ক্যান্সেল হওয়ার পরে এখানে 3 বিয়োগ 2 করলে আমাদের কত হয়? 3 বিয়োগ যদি 2 করি তাহলে 1 হয়, যোগ এখানে 2 আসে, তার উপরে ইনভার্স আছে। এই যে ইনভার্সটা দিলাম, কারণ এখানে তো টোটাল ক্যালকুলেশন করলে 2 আসে আমাদের, তাহলে 2 আর কত হয়? 3 হয়। 3 এর উপরে কি আছে? ইনভার্স আছে। 3 এর উপর যদি ইনভার্স থাকে তাহলে আমরা লিখতে পারি এটাকে 1/3। তো এই ছিল মূলত আজকের আমাদের এই বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ গ্রেড 2 পদের যে গণিত প্রশ্নের পূর্ণাঙ্গ সলিউশন। এই ভিডিওটির মতো আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন, এতে আপনার পরিচিত বন্ধু বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা এই চ্যানেলের ভিডিওগুলো পাবেন। এবং আমি মনে করি বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের অধিদপ্তর, মন্ত্রণালয় এবং সচিবালয়, বিসিএস থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষার জন্যই তারা উপকৃত হবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।